আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষে নতুন কারিকুলামের নবম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের স্বাগতম। তোমাদের জন্য আমাদের আজকের এই লাইভ ক্লাস। নতুন কারিকুলামে অনেক গার্জিয়ান, অনেক স্টুডেন্ট সকলে ভাবে যে নতুন কারিকুলামে কোনো পরীক্ষা নাই, কোনো পড়ালেখা নাই। আমরা তো পড়ালেখার তো ধ্বংস হয়ে গেল, কি করব? পড়ালেখা তো নাই, পরীক্ষা নিচ্ছে না। বর্তমান যে কারিকুলামটা, এই কারিকুলামে গতানুগতিক যে পরীক্ষা পদ্ধতিটা ছিল, এই পদ্ধতিটা চেঞ্জ করা হয়েছে একটু। এখন প্রতিদিনই পরীক্ষা, প্রতিদিনই ক্লাস। আগে আমাদের একটা সিলেবাস ছিল, সিলেবাস দেওয়া ছিল, মুখস্থ করবো, প্রশ্ন মুখস্থ মুখস্থ করে দেওয়া, পরীক্ষায় দেওয়া, হুবহু খালি লিখে দিয়ে আসবো। মুখস্থ লেখা, মুখস্থ লেখা। কিন্তু বর্তমানে এই কারিকুলামে নবম শ্রেণীর বই নবম শ্রেণীতে শেষ, দশম শ্রেণীর বই দশম শ্রেণীতে শেষ। তাহলে তোমরা 2 বছর সময় পাচ্ছ। আবার এখন বর্তমান যে কারিকুলাম, এই কারিকুলামটা এমন একটা কারিকুলাম, এই কারিকুলামে শেখার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। শেখা, আমাদের শিখতে হবে। আমরা যাতে শিখতে পারি। আগে আমার অঙ্ক ক্লাস নেবো, গণিত ক্লাস, অঙ্ক ক্লাস। গণিত ক্লাসে টিচার অঙ্ক করে দিত, তুমি যদি ওই অঙ্কটা করে দিতে পারো তাহলে তুমি হয়ে যাবে। কিন্তু বর্তমানে অঙ্ক শিখতে হবে, টিচার তোমাকে নিয়ম শিখাবে, তোমাকে ওই নিয়মের অনুযায়ী আরো কাজ করতে হবে। শিখতে যত শিখবা, তাহলে তুমি কি হবে, পরীক্ষাটা তোমার প্রতিদিনই পরীক্ষা হবে, নিজে নিজেই পরীক্ষা হবে। তাহলে শেখার কোনো শেষ নেই। অঙ্ক করতে পারে না, অঙ্ক শিখতে পারতে হবে। আমরা আজকে লাইভ ক্লাসের মাধ্যমে বেসিক থেকে পুরো লেভেল পর্যন্ত, প্রথমে বেসিক শিখবো, তারপর পুরো লেভেল। প্রথম অধ্যায়টা আমরা 2টা ক্লাস করবো। আজকে হবে বেসিক, তারপর হবে পুরো লেভেলের যাওয়ার জন্য। তোমরা সবাই জয়েন হও, লাইভটা টাইমলাইনে দেখে দেওয়ার জন্য শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধু বান্ধব দেখতে পারে। বেশি বেশি করে শেয়ার করো, যাতে সব তোমাদের বন্ধু বান্ধব উপকৃত হয়। আর যদি শেয়ার না করো, নিজের প্রয়োজনে নিজের টাইমলাইনে রেখে দাও, যাতে পরবর্তী তুমি ভিডিওটা দেখতে পারো। কারণ এই ভিডিওটা যতক্ষণ তুমি দেখবা, দেখার পরে তোমার সর্বোচ্চ 50% কথা মনে থাকবে, বাকি 50% কথা মনে নাও থাকতে পারে। এই 50% কথা মনে রাখার জন্য তুমি লাইভটা আবার দেখবা, আবার দেখবা, আবার দেখবা, কয়েকবার যখন দেখবা, তাহলে তোমার এই ক্লাসের ভেতর যা যা আছে সবকিছু ভালো করে শিখতে হবে। তো দেখি আমাদের প্রথম অধ্যায়টা কি ছিল। প্রথম অধ্যায়টা এরকম যে প্রত্যেক জীবনে সেট। তো আমরা আসি সেট সম্পর্কে কিছু আলোচনা করি। আগে সেটটা কি জিনিস, আমরা ক্লাস 8 সেট সম্পর্কে কিছু আলোচনা করছি। এই সেটটা কি জিনিস এই সম্পর্কে একটু ধারণা নেই, তারপরে আমরা অঙ্কে চলে যাব। সেট কাকে বলে, সেট কি জিনিস? সেট হচ্ছে বাস্তব চিন্তা জগতের সুশৃঙ্খল ভাবে সাজানো যে কোনো জিনিসকে বলা হয় সেট। খুব ভালো করে কথাটা মনোযোগ দিয়ে শুনবা, তাহলে বুঝতে হবে। বাস্তব চিন্তা জগতের সুশৃঙ্খল ভাবে সাজানো, মানে সুন্দরভাবে সাজানো, সাজানো যেটা, সেগুলোকে এই সাজানো সুশৃঙ্খল প্রতিটি সেট, প্রতিটা আলাদা আলাদা বস্তুকে বলা হয় সেট। যেমন তোমরা যে স্কুলে পড়ো, 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সবাই স্টুডেন্ট, সবাই ছাত্রছাত্রী। কিন্তু তোমাদের ভাগ করা আছে কিভাবে? কেউ ক্লাস 1-এ পড়ো, কেউ ক্লাস 2-এ পড়ো, কেউ ক্লাস 3-তে পড়ো, তোমরা ক্লাস 9-এ পড়ো, কেউ ক্লাস 8-এ পড়ে, কেউ ক্লাস 10-এ পড়ে। তাহলে কি হচ্ছে, ভাগ করা যায় ক্লাস। এই স্টুডেন্ট গুলো কোন ক্লাসে? ক্লাস 8-এ। এগুলো কোন ক্লাসে? ক্লাস 9-এ। তাহলে এই যে আলাদা আলাদা ভাবে ভাগ করা যে হলো, এই প্রতিটা ভাগে হচ্ছে এক একটা করে সেট। মনে করো ক্লাস 9-এর জন্য 9-এর বইয়ের একটা সেট, এই বইয়ের সেটটা ক্লাস 8-এর বই চলবে না। বই তো সবগুলোই বই, কিন্তু এই বইগুলোকে তখন আলাদা আলাদা করা হয়ে গেছে, আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়েছে, আলাদাভাবে সাজানো হয়েছে। আলাদাভাবে সাজানোর যে নতুন যে পদ্ধতিটা পাওয়া গেল, যে সুশৃঙ্খল ভাবে সাজানো হয়েছে,
এই সুশৃঙ্খল সাজানোর নিয়মটাকে বলা হয় সেট। আমরা কিছু সংখ্যা চিনি, মনে করো 0 থেকে 9 পর্যন্ত। এই প্রতিটা অঙ্ক 10টা অঙ্ক আছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টা অঙ্ক আছে। এই 10টা অঙ্ক কিন্তু এক এক প্রকার নাম আছে। যেমন যদি বলি 1, 3, 5, 7, এগুলো কি সংখ্যা? আবার যেমন 9 আছে, এগুলো কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে যদি বিজোড় সংখ্যায় বলি আমরা, এখানে কিন্তু আমরা ওখানে 2, 4, 6 এগুলো চিন্তা করতে পারি না। তার মানে কি এগুলো সাজানো আছে, মানে সুশৃঙ্খল ভাবে সাজানো আছে। যদি কোনো একটা উপাদানকে যদি বলা হয় যে এটা তো একটা সেট হয়ে গেছে, কোন কিসের সেট? বিজোড় সংখ্যার সেট। বিজোড় সংখ্যার সেট। তাহলে বিজোড় সংখ্যা বললেই এখানে বিজোড় যে সংখ্যাগুলো আছে এগুলোই আসবে, জোড় আসবে না। বা কোনো একটা যদি সংখ্যা বলেন 7, এটা কি সংখ্যা? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে কোনো একটা উপাদানকে দ্বারাও একটা সেটকে আইডেন্টিফাই করা যায়। আবার যদি বলি 0, এটা কি সংখ্যা? জোড় না বিজোড়? 0টা কি সংখ্যা? জোড় না বিজোড়? কমেন্টে জানাও, আমি উত্তর দিচ্ছি। 0টা কি সংখ্যা? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 0টা জোড় সংখ্যা নয়, বিজোড় সংখ্যা নয়। শূন্যকে শূন্য কোনো ভ্যালু নেই। শূন্যটাকে যখন অন্য কোনো অঙ্কের সাথে যুক্ত হয় তখন এর মান হয়। যেমন যদি তুমি 50টা শূন্য একসাথে লেখো, 50টা, কোনো মান হবে না, কোনো ভ্যালু নাই। কিন্তু যদি 1 লিখছো, সব থেকে ছোট সংখ্যা, তারপরে একটা শূন্য দিয়েছে, তোমার ভ্যালু হয়ে গেল কত? 10। আর একটা শূন্য দিলা, ভ্যালু হয়ে গেল কত? 100। আর একটা শূন্য দিলা, হয়ে গেল কত? 1000। তার মানে শূন্য কোনো অঙ্কের সাথে যদি যুক্ত হয় তখন তার মানটা বৃদ্ধি পায়। যদি শূন্য যখন এক হয়, যদি 1000টা শূন্য পাশাপাশি লেখা হয় তাহলে তার মান কত? শূন্য, কোনো ভ্যালু নাই। এই জন্য শূন্যকে জোড় সংখ্যাও বলা হয় না, বিজোড় সংখ্যাও বলা হয় না। এটাকে সাহায্যকারী সংখ্যা বলা হয়। শূন্যকে বলা হয় সাহায্যকারী সংখ্যা। খুবই মনোযোগী মনে রাখবা, শূন্যকে বলা হয় সাহায্যকারী সংখ্যা। আবার দেখো 2, 4, 6, 8, 10, এগুলো হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা বললে কিন্তু এখানে 5 চলে আসে না, 5 কে চিন্তা করতে পারি না। তাহলে জোড় সংখ্যা হচ্ছে, জোড় সংখ্যা যখন বলবো, জোড় সংখ্যা যেগুলো বুঝাবে এগুলো জোড় সংখ্যা আলাদা, বিজোড় সংখ্যাগুলো আলাদা। এই যে আলাদা আলাদা করে সংখ্যা প্রকাশ করা হলো, এই আলাদা আলাদা প্রতিটাকেই বলা হবে আলাদা আলাদা সেট। এই সেট গুলোকে প্রকাশ করা হয় দ্বিতীয় বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। তাহলে যখন এখানে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে ফেলবো আমরা, তখন এটা একটা সেট। এটাকে যখন সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করলাম তখন এটা একটা সেট। এরকম ভাবে প্রকাশ করা যায় অন্যভাবে, যে একটি ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে। একজনের নাম রহিম, করিম, মেহেদি, রেজা, এরা সবাই নবম শ্রেণীর ছাত্র। যদি এখন বলা হয়, কারো নাম ধরে বলা হয় এরা কে, তখন আমরা বলতে পারবো এটা কোন শ্রেণীর ছাত্র? নবম শ্রেণীর ছাত্র। তাহলে কোন একটা সেটের উপাদান দ্বারা সেটটাকে কি করা যায়? আইডেন্টিফাই করা যায়, চেনা যায়। দেখো এই সেটকে, তাহলে সেট কি জিনিস আমরা এটা একটু
ক্লিয়ার হলাম মনে হয়। আমি আবার বলতেছি, সেট কি জিনিস? বাস্তব চিন্তা জগতে যা কিছু আছে এটাকে যদি সুশৃঙ্খল ভাবে সাজানো যায় তাহলে সেটাকে বলা হয় সেট। এখন সেট যারা কিছু বৈশিষ্ট্য, যেমন আমরা অন্যভাবে একটা সেট প্রকাশ করতে পারি যদি কিছু বৈশিষ্ট্য দ্বারা। একটা মানুষের কিছু কমন বৈশিষ্ট্য থাকে, কোনো কোনো মানুষের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। অভ্যাস, অভ্যাস দ্বারা, যেমন রহিম করিম দুই ভাই। এখন রহিম ঘুম থেকে ওঠে 7টায় আর করিম ঘুম থেকে ওঠে 7টা 30-এ। এখন তাহলে এটা যমজ ভাই, দেখতে একই রকম, দেখতে একই রকম যমজ ভাই। তাহলে এদের চিনবো কিভাবে? তাহলে যে 7টায় ঘুম থেকে উঠবে, আমরা জানি রহিম পাড়া ঘুম থেকে ওঠে 7টায়, করিম ঘুম থেকে ওঠে 7টা 30-এ। যদি রহিম 7টায় ঘুম থেকে ওঠে, করিম 7টা 30-এ ঘুম থেকে ওঠে, তাহলে যে 7টায় উঠবে সে অবশ্যই রহিম, যে 7টা 30-এ উঠবে সে অবশ্যই করিম। এখন তাহলে এই যে একটা অভ্যাস, রহিমের একটা অভ্যাস, এই একটা অভ্যাস দ্বারা চেনা যায়। রহিম রহিম মনে করো রহিম খাইতে পছন্দ করে, পছন্দ করে, এটা রহিমের একটা বৈশিষ্ট্য। করিম খাইতে পছন্দ করে না। এখন এখানেও রহিম করিমকে চেনা যাবে, এটা রহিম, এটা করিম। যে খাইতে পছন্দ করে সে রহিম, যে খাইতে পছন্দ করে না সে করিম। 7টায় ওঠে সে রহিম, যে 7টা 30-এ ওঠে সে করিম। এই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এই আলাদা আলাদা বৈশিষ্ট্য মধ্যে আলাদা আলাদা ব্যক্তিকে যেহেতু পার্থক্য করা যায়, তাহলে এই বৈশিষ্ট্যগুলো একটা সেট, এই বৈশিষ্ট্যগুলো একটা সেট। সেট বলতে আমরা শুধু অঙ্ক দিলাম, 1 থেকে বাস্তব সংখ্যার সেট, 1 2 3 4 5 6 7 8 9 10 মুখস্থ, মূলদ সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট, বিজোড় সংখ্যার সেট, এগুলো বইটা মুখস্থ করলাম তাহলে কোনো মানে নাই, তাহলে তুমি কিছু শিখতে পাবো না। শিখতে হবে, জানতে হবে। আমরা এই জন্য ক্লাসটাকে 2 ভাগে ভাগ করছি। কেন 2 ভাগে ভাগ করছি? বেসিক শিখবো আমরা, বেসিক সেটের বেসিকটা কি জিনিস। আমরা যদি একটা বিল্ডিং বানাও, তুমি বিল্ডিং, বিল্ডিং এর পাইলিং গুলো ঠিক করে না করো, তাহলে বিল্ডিংটা সামান্য একটা ভূমিকম্পতেই বিল্ডিংটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি তুমি যদি বেসটা ভালো না হয়, তুমি একটা অঙ্ক দিছি সহজ অঙ্ক, এটা অঙ্ক করতে পারো, কিন্তু ওই অঙ্কটাকে যদি একটু মডিফাই করে চেঞ্জ করে দেওয়া যাবে তাহলে কিন্তু তুমি আর পাবা না যে স্যার এই অঙ্ক তো এরকম করিনি। এরকম বহুত অঙ্ক বহুত স্টুডেন্টের আমি ফেস হয়েছি এই জীবনে, অনেক স্টুডেন্টের, অনেক স্টুডেন্ট এরকম প্রশ্ন প্রশ্ন সেম অঙ্ক করানোর পরেও যদি একটু মডিফাই করে দেওয়া যায়, যদি অঙ্ক মনোযোগ কম থাকে, কোনো স্টুডেন্টের মনোযোগ কম থাকে, তাহলে সে প্রশ্ন করে, স্যার এই মতো আমি করি নাই, এই অঙ্ক তো আপনি করার নেই, এই অঙ্ক তো পারি না, এটা কেমন, কিভাবে করব একটু বলে দেন। বা এরকম হয়, তোমরা অঙ্কর শুরুটা, ইস, প্রথমটা যদি কেউ বলে দিত তাহলে আমি মোটামুটি পাবো, প্রথম লাইনটা কি, এরকম হয়। বা মাঝখানে আটকে যাও, মাঝখানে ইস এর পরের লাইনটা কি, সূত্রটা কি, বা এটা কি জানে, এটা কি দ্বারা জানে প্রকাশ করে, কিভাবে জানে প্রকাশ করে। এই জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের দূর করার জন্য অবশ্যই বেসিকটা দরকার, ভিত্তিটা দরকার। মূল জিনিস, সব কিছুর মূলে আছে বেসিক, মূল। বেসিক আগে ক্লিয়ার করবো আমরা, আগে কি কি ক্লিয়ার করবো? বেসিক। নতুন কারিকুলামের সব থেকে মূল উদ্দেশ্য হচ্ছে শেখানো, আর শিখতে গেলে কি করতে হবে? বেসিক ক্লিয়ার করতে হবে। যদি বেসিক ক্লিয়ার না হয় তাহলে অঙ্ক তুমি কখনোই পাবে না। শুধু অঙ্ক না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে বেসিক আগে ক্লিয়ার করবে। দেখো
সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। সেট প্রকাশ। সেটকে মনে করো এটা কি প্রকাশ করবো সেটকে, যে একটা সেট লিখলাম জোড় সংখ্যার সেট, কেমন আমরা কি একটু আগে বলছি সেটকে অবশ্যই দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে হবে। দ্বিতীয় বন্ধনী কি বন্ধনী? দ্বিতীয় বন্ধনী। যেমন এটা বন্ধনী দিয়ে আর মধ্যে শুরু করলাম, এটা এর উপাদান হচ্ছে 1 3 5 7। এই সেটের প্রথমে কি বেরিয়ে সেকেন্ড ব্র্যাকেট, শেষও দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে একটা সেট, এখন এটা কি সেট? জোড় সংখ্যার সেট না বিজোড় সংখ্যার সেট? বিজোড় সংখ্যার সেট। এটা হচ্ছে বিজোড় সংখ্যার সেট। আমরা ভাষাটা বিজোড় সংখ্যা লিখতে পারি, অথবা এই সেটটাকে অন্য একটা শর্ট নামে ডাকতে পারি। যদি শর্ট কোনো ইংরেজি নামে রাখতে চাই, তাহলে সেটাকে অবশ্যই অবশ্যই ইংরেজি 26টা যে অ্যালফাবেট আছে, এই 26টা অ্যালফাবেটের অবশ্যই বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে সেটার নামকে কিভাবে প্রকাশ করতে হবে? অবশ্যই অ্যালফাবেট বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে, ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা যাবে না। সেটার নামকে বড় হাতের অ্যালফাবেট দ্বারা কি করতে হবে? প্রকাশ করতে হবে। তাহলে আমরা এই সেটের নাম এ সেট বা বি সেট, সি সেট, ই সেট, ডি সেট, জেড সেট, এক্স সেট, এক্সেট্রা যে কোনো নাম দিতে পারি। তাহলে সেটা কিন্তু সেটা অবশ্যই হতে হবে বড় হাতে। আবার এই সেটের উপাদানগুলো যদি আমরা এটা এরকম লিখি, ইংরেজি অ্যালফাবেট, মনে করো এই সেটটা, এটা সেট সি। এখন এখানেও যদি বড় হাতের সি, বড় হাতের এ, বড় হাতের বি দেই, তাহলে কিন্তু হবে না। এখানে যে প্রতিটা সেটের যে সদস্যগুলো আছে, প্রতিটা সেটের যে সদস্যগুলো আছে, যে উপাদানগুলো আছে, এগুলো মানে উপাদান। সেটের সেট গঠনের মধ্যে যে জিনিসগুলো দরকার, যে বস্তুগুলো দরকার, যে যে উপাদানগুলো দরকার, এগুলোকে আমরা উপাদান বলবো। বস্তুগুলোকে, যে জিনিসগুলো দরকার সবগুলোকে আমরা উপাদান, সবগুলোকে কি বলবো? উপাদান। তাহলে এখানে এ সেটের উপাদানগুলো কোনগুলো? 1 3 5 7। এই এ সেটের উপাদানগুলো সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। যদি অ্যালফাবেট হয়, তাহলে কিন্তু অবশ্যই ছোট হাতের স্মল লেটার দ্বারা প্রকাশ করতে হবে। যেমন এ বি সি ডি ইত্যাদি। এখন এগুলোকে, উপাদানগুলোকে কখনো বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা যাবে না, কিন্তু এই সেটের নামকে অবশ্যই বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করতে হবে। এই উপাদানকে প্রকাশ করা হয় এলিমেন্ট চিহ্ন দ্বারা। এই চিহ্ন দ্বারা, এলিমেন্ট চিহ্ন দ্বারা। এই চিহ্নের নাম হচ্ছে ই লি মেন। এটা ইংলিশ নাম হচ্ছে এলিমেন্ট, বাংলা নাম হচ্ছে উপাদান। বাংলা নাম হচ্ছে উপাদান। এটা সি লেখে মাঝখান দিয়ে কেটে দেওয়া, এটাকে বলা হয় উপাদান বা এলিমেন্ট। তাহলে কোনটা কোন সেটের উপাদান, কোন সেটের এলিমেন্ট, সেটাকে দেখো কিভাবে প্রকাশ করবো। এটা কোন সেটের উপাদান? সি সেটের উপাদান। বিটাও সি সেটের উপাদান, সিও সি সেটের উপাদান, ডিও সি সেটের উপাদান। যেটা উপাদান সেইটাকে আগে লিখবো, সেই যেটা উপাদান সেটাকে কোথায় লিখবো? আগে। যেমন এটা কোন সেটের উপাদান? সি, তাহলে এ এলিমেন্ট সি। অথবা যেমন সিটাও সি সেটের উপাদান, তাহলে লিখবো সি এলিমেন্ট সি। এভাবে প্রকাশ করতে হবে। কিন্তু যদি আমরা লিখি সি এলিমেন্ট বি, তাহলে কিন্তু হবে না। কারণ এখানে বোঝা যাচ্ছে এই সিটা বি এর উপাদান, কিন্তু এখানে সিটা কি? সেটের নাম। আর বিটা হচ্ছে সি সেটের উপাদান। এখন যদি এভাবে আমরা দেখতে পারি, এই সেটের, এই সেটের ক্ষেত্রে, এই সেটের ক্ষেত্রে কি? 1 এলিমেন্ট এ, তার মানে কি ওয়ানটা এ সেটের উপাদান। আমরা যদি লিখি 2 এলিমেন্ট
টু টু কি এ সেটার মধ্যে আছে এলিমেন্ট না, তাহলে সেটা নট এলিমেন্ট। তো নট এলিমেন্ট হলে মাঝখানে ক্রস দিয়ে কেটে দিতে হয়। নট এলিমেন্ট এটাকে বলা হয় এলিমেন্ট। আর যদি এলিমেন্ট চিহ্নের মাঝখানে ক্রস দিয়ে কাটা হয় তাহলে সেটাকে বলা হয় নট এলিমেন্ট। এটাকে বলা হয় নট এলিমেন্ট, মানে উপাদান নয়, উপাদান নয়। তাহলে 2 এ সেটের উপাদান নয়, কিন্তু এ সেটের উপাদান। তোমাদের বইয়ের পেজ নাম্বার 6 দেখবে যে প্রথমে কয়েকটা ছক দেওয়া আছে, দিয়ে এইভাবে দেওয়া আছে, এটা নিজেরা HW করে নেবা। 6 পেজ, 6 পেজটা তোমার নিজের HW নিজে প্র্যাকটিস করবে। এটা তোমরা করবা, করে যদি কোনো সমস্যা মনে হয় ওরা আমাদের মেসেজ করবা, আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা পরের পদ্ধতিতে চলে যাব। এতক্ষণ আমরা সেট সম্পর্কে বেসিক কিছু আলোচনা করলাম। এবার সেটের আরেকটু আলোচনা করি। কি সেটকে প্রধানত 2 ভাবে প্রকাশ করা যায়। সেটকে প্রধানত কয়ভাবে প্রকাশ করা যায়? 2 ভাবে। এক হচ্ছে তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। সেটকে 2 ভাবে প্রকাশ করা যায়, এক তালিকা পদ্ধতি, 2 সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কি আর সেট গঠন পদ্ধতি কি আমরা এটা আলোচনা করব। তালিকা পদ্ধতি যে সেটগুলোর উপাদান সংখ্যা দেয়াই থাকবে, সেটের মধ্যে উপাদান সংখ্যা দেয়াই থাকবে, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর যে সেটের উপাদান সংখ্যা দেয়া থাকবে না, কিন্তু উপাদান সংখ্যার সম্পর্কে ধারণা দেওয়া থাকবে বা উপাদান সংখ্যার সম্পর্কে শর্ত দেওয়া থাকবে, সেই সেক্ষেত্রে যদি আমরা সেট গ্রহণ করবো, এটাকে বলা হবে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি একটা সেট এ সমান ABCD, এটা এই সেট, এটা একটা তালিকা পদ্ধতির সেট। বি সমান 2 4 6 8, এটা একটা সেট, এটা একটা তালিকা পদ্ধতির সেট। মানে যে সেটের উপাদান সংখ্যা সরাসরি দেওয়া আছে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। যে সেটের উপাদান সংখ্যা সরাসরি দেওয়া আছে সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর যে সেটের উপাদান সংখ্যা সরাসরি দেওয়া নাই সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। যেমন সেট গঠন পদ্ধতি এরকম, সেট গঠন পদ্ধতি এরকম, সেট সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি কিরকম? আমরা একটা সেট, এই একটা সেট কি বললো, বিজোড় বিজোড় সংখ্যা। এটা কি সংখ্যার সেট? বিজোড় সংখ্যার সেট। এখন বিজোড় সংখ্যা যেগুলো আছে সেই উপাদানগুলো সবগুলো এই সেটের উপাদান। তাহলে এ সমান এরকম হবে 1 3 5 7 ডট ডট যা আছে সব বিজোড় সংখ্যা। তাহলে এই এ সমান এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর এ সমান বিজোড় সংখ্যা, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতি কি জিনিস আর তালিকা পদ্ধতি কি জিনিস, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন সেট গঠন পদ্ধতি আসে, সেটের কিছু নাম জানা উচিত, নাম জানা দরকার, যেগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বইয়ের পেজ নাম্বার 7 নম্বর পেজে এই জিনিসগুলো দেওয়া আছে, তারপরও আমি একটু রিপিট করতেছি। স্বাভাবিক 1 নম্বর হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট।
এক নাম্বার স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করা হয় এন দ্বারা। স্বাভাবিক সংখ্যার সেটকে প্রকাশ করা বড় হাতের এন দ্বারা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা এগুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 ডট ডট, মানে সকল ধনাত্মক সংখ্যা, সকল কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা, মানে যেগুলো সকল প্লাস, যেসব কোনো মাইনাস নাই, যে সেটা সকল পূর্ণ সংখ্যার মধ্যে কি নেই, কোনো মাইনাস নাই, 1, 2, 3, 4 ভাবে ভাবে থাকবে এবং কোনো কি থাকবে না, মাইনাস চিহ্ন থাকবে না, তাহলে সেই সেটটাকে বলা হবে স্বাভাবিক সংখ্যার সেট। এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। তাহলে এন সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ডট ডট চলতে থাকবে অসীম পর্যন্ত, ইনফিনিটি। 2 নাম্বার বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার সেটকে প্রকাশ করা হয় বড় হাতের আর দ্বারা। কি দ্বারা? বড় হাতের আর দ্বারা। বাস্তব সংখ্যার সেটটি কি? স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে শুধু 1, 2, 3 পূর্ণ সংখ্যাগুলো থাকবে। পূর্ণ সংখ্যা, এক দশমিক সংখ্যা থাকবে না, কোনো মাইনাস সংখ্যা থাকবে না, কোনো ভগ্নাংশ থাকবে না, কিছু থাকবে না, শুধু 1, 2 সব। আর বাস্তব সংখ্যার সেটে যত, মানে পৃথিবীতে যত সংখ্যা আছে সব ধরনের সংখ্যা থাকতে পারে। যেমন আর সময় থাকতে পারে -1, +2, 0.35, 7/8 ইত্যাদি। এগুলো সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। মানে যে সংখ্যাগুলো আছে পৃথিবীতে, যে সংখ্যাগুলো আছে সবগুলো বাস্তব সংখ্যা। এই সংখ্যাগুলো দ্বারা যে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যার ভিতরে সব ধরনের সংখ্যা থাকতে পারে, কিন্তু স্বাভাবিক সংখ্যার ভিতরে -1 থাকতে পারবে না। যদি এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেয় তাহলে এটা কি সংখ্যা সেট হবে না, এর মধ্যে এন এর উপাদান নয়, কারণ এন স্বাভাবিক সংখ্যা, এখানে কোনো মাইনাস চিহ্ন এক্সিস্ট করে না, এটা সব প্লাস। দশমিক দিয়ে দেয় 0.2, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না, কারণ এর স্বাভাবিক সংখ্যার মধ্যে কোনো দশমিক সংখ্যা নাই। তাহলে স্বাভাবিক সংখ্যা কি জিনিস? এখন এন বুঝলেই আমাদের বুঝতে হবে স্বাভাবিক সংখ্যা, আর থাকলেই বুঝতে হবে বাস্তব সংখ্যা। 3 নম্বরে আছে, আসি আমরা 3 নম্বরে আসি পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সেটাকে প্রকাশ করা হয় বড় হাতের জেড দ্বারা। পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় বড় হাতের জেড দ্বারা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা অনেকে ভুল করি, যেমন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক ছাড়া, ভগ্নাংশ ছাড়া, দশমিক ছাড়া, ভগ্নাংশ ছাড়া যে সংখ্যায় থাক না কেন সেটা প্লাস হোক বা মাইনাস হোক সব গ্রহণযোগ্য। যেমন জেড সমান -1, 1, 2, -2, 3, -3, 4, -4 ডট 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 সব, সব গ্রহণযোগ্য। প্লাস ওয়ানও গ্রহণযোগ্য, -1 মানে পূর্ণ, মানে -1 একটা পূর্ণ সংখ্যা, 1টা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, প্লাস থাক বা মাইনাস থাক, তাহলে এই পূর্ণ সংখ্যা থাক। তাহলে স্বাভাবিক সংখ্যা আর পূর্ণ সংখ্যার মধ্যে একটাই পার্থক্য, স্বাভাবিক সংখ্যার মধ্যে শুধু প্লাস মানগুলো, আর পূর্ণ সংখ্যার মধ্যে একই সংখ্যার প্লাস মানও এবং মাইনাস মান দুটোই। আর বাস্তব সংখ্যার মধ্যে প্লাস মান, মাইনাস মান, দশমিক মান, ভগ্নাংশ মান সবই থাকবে। তারপর আসবো হচ্ছে 4 নাম্বার মূলদ সংখ্যার সেট। আর প্রথমটা মিশাই দিই। 4 নাম্বার মূলদ সংখ্যার সেট।
মূলদ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। মূলদ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। মূলদ সংখ্যা কোনগুলো? যেসব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেসব সংখ্যাকে পি বাই কিউ বলতে, পি বাই কিউ মানে এক কোনো সংখ্যাকে ভাঙ্গে পি বাই কিউ মানে ভগ্নাংশ আকারে লেখা যায়, সেই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। যেমন √2, √2 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। √2 একটা মূলদ সংখ্যা। কিন্তু আবার √3 কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তো যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লেখা যাবে সেই সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। আমাদের ক্লাস 9 ক্ষেত্রে এই জিনিসটা খুব কম ব্যবহৃত হয়। যে তিনটা জিনিস আলোচনা করলাম, চারটে জিনিস, যে স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, এই চারটার মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয় স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। এই দুটোটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আবার আমি রিপিট করি, স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হয় এন দ্বারা, বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় বড় হাতের আর দ্বারা, পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা এবং মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। তাহলে যে বেসিকগুলো আলোচনা করা হচ্ছে, বেসিকগুলো মনোযোগ সহকারে শুনবা এবং এখন তো দেখবাই, পরবর্তীতে দেখার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দাও, যাতে ভিডিওটা পরবর্তীতে আবার দেখতে পারো। সেট প্রকাশের এই পদ্ধতিগুলোর পর সেটকে আমরা আরো দুই ভাগে ভাগ করা যায়, একটা সসীম সেট, একটা হচ্ছে অসীম সেট। আমরা এবার সেটের সসীম সেট এবং অসীম সেট সম্পর্কে আলোচনা করি একটু। 1 মিনিট, সসীম আর অসীম তোমরা সহজে বুঝতে পারবা। সসীম কি জিনিস? যে জিনিসের শেষ আছে সেটা হচ্ছে সসীম, আর যে জিনিসটার শেষ নেই সেটা হচ্ছে অসীম। যেমন সসীম এ সময় একটা সেট লিখলাম বিজোড় সংখ্যা 1 2 3 1 3 5 7। আবার এ সমান 1 3 5 7 ডট ডট। তার মানে দেখো এই সেটটা এখানে সাথেই শেষ, আর এই সেটটা সাথের পরেও ডট মানে আরো আছে, তার মানে এই সেটটা শেষটা নাই। তাহলে যে সেটের মধ্যে শেষ নেই সেই সেটটার নাম হচ্ছে অসীম সেট। এই সেটটা তাহলে কি সেট? অসীম। আর যে সেটটার মধ্যে শেষ আছে সেটা হবে সসীম। তাহলে অসীম আর সসীম কি জিনিস? যে সেটের শেষ আছে সেটা সসীম, আর যেটা শেষ নেই সেটা হচ্ছে অসীম। এই সসীম আর অসীম থেকে আমরা সেট গঠন দুইভাবে করতে পারি। আপাতত সসীম সেট নিয়ে আমরা কাজ করি। কি সেট? সসীম। কারণ দেখো এই সেটটা যে সেট ভাবে আছে এটা কি সেট? তালিকা কোন পদ্ধতিতে আছে? তালিকা পদ্ধতিতে আছে। কি পদ্ধতি? তালিকা। এখন যদি বলে এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, তাহলে কিভাবে করবো? সকল উপাদানকে যে কোনো একটা উপাদান করবো চিন্তা করতে হবে, যে উপাদানগুলো থাকবে সকলকে। যেমন এর এক্স আছে, সরি এ আছে, এই সেটটাকে যে উপাদানগুলো আছে 1 3 5 7, এই 1 3 5 7 কে একটা উপাদানের চিন্তা করতে হবে। যদি সবগুলো উপাদানকে আমরা একটা উপাদান ধরি, সবগুলো উপাদান এক্স, এক্সটা কেমন? আবার এই উপাদানটা কি সংখ্যায়? এক্স যেন এক্স এলিমেন্ট উপাদান, এই এক্সটা উপাদান, কার উপাদান? এইগুলি কোন শ্রেণীর মধ্যে বসে থাকে? আমরা চারটে সেট করে রাখছি, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা। কোন সংখ্যা? 1 3 5 7, মানে কোনো কি মাইনাস আছে? নাই। এটা কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু পূর্ণ সংখ্যা কোনটা? এন না জেড? অবশ্যই এন, কারণ এখানে কোনো কি নেই, মাইনাস নেই। যদি মাইনাস থাকতো তাহলে আমরা জেড বলতাম, কিন্তু মাইনাস নেই, অবশ্যই কি সে মধ্যে এন স্বাভাবিক সংখ্যা। তাহলে সকল উপাদানকে একটা উপাদানের মধ্যে বসালাম, সেই উপাদান সব উপাদানগুলো হচ্ছে এক্স। এক্সটা এখন কেমন এক্স? এই যে এখানে যে চিহ্ন দিয়েছে এটাকে বলা হয় যেন বা যেন
বা ইংলিশে সাজ দ্যাট, সাজ দ্যাট বা যেন। সাজ দ্যাট বা যেন দ্বারা বোঝানো হয় এই উপাদানটা এই এক্সটা কেমন বা কিসের বা কিভাবে। এক্সটা আছে কেমন উপাদান, এক্স উপাদানটা এন, এক্স কেন এক্স লিমিট এন, অথবা তুমি এবার এভাবে না লিখে এক্স লিমিট এন আবার এক্স বিজোড় সংখ্যা। এটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। আমার বিজোড় সংখ্যা এটা কি, যদি আমরা এখানে শেষ করে দেই তাহলে এটা কি হয়ে যাবে, বিজোড় সংখ্যা চলতে থাকবে শেষ পর্যন্ত। তার মানে কি এটা অসীম পর্যন্ত চলছে, কিন্তু আমাদের শেষ হয়েছে কোথায়, সেভেনের আগে, সেভেনের। তার মানে কি বিজোড় সংখ্যাটা শেষ কোথায়, সেভেন। এর পরবর্তীতে পরবর্তী নেক্সট বিজোড় সংখ্যা কত, নয়। নেক্সট বিজোড় সংখ্যা কত, নয়। আমরা তাহলে এটাকে এইভাবে লিখতে পারি যেন এক্স লেস দেন নয়, এটা, অথবা এক্স লেস দেন ইকুয়াল টু সেভেন। তাহলে কি এক্সটা সাথে সমান বা সাথে থেকে ছোট, এইভাবেও লিখতে পারি। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। আবার এখানে আমরা লিখবো এক্স যেন এক্স ইলিমিনেট, এক্স এটা যদি না লিখি এক্স ইলিমিনেট এক্স বিজোড় সংখ্যা, এবং এখানে লিখতে হবে এবং এক্স লেস দেন নাইন, নয়ের থেকে ছোট, অথবা এক্সটা কি সাথে সমান বা সাথে থেকে ছোট, এভাবে প্রকাশ করা যায়। তাহলে সেট তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি। এর পরবর্তীতে আমরা বেসিকটা আবার জানলাম। পরবর্তীতে আমরা এই থেকে কিভাবে অঙ্কগুলো করতে হয়, অঙ্কগুলো অবশ্যই করব। আগে আমাদের আজকে প্রথম কাজ হচ্ছে বেসিক, বেসিক নিয়ে কাজ করা। এতক্ষণ আমরা সেটের গঠন, সেটের প্রকাশ, সেটের সসীম অসীম, সেট তালিকা পদ্ধতি গঠন, সেট গঠন পদ্ধতি, এগুলো আলোচনা করলাম। এখন যদি এখন এগুলো সবগুলো একটা একটা সেট নিয়ে করা হয়েছে। এখন যদি একসঙ্গে অনেকগুলো সেট থাকে এবং সবগুলো সেটের উপাদানগুলো যদি একটা সেটে, একটা পাঁচটা সেট আছে, তো পাঁচটা সেটের যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান, অপর আর একটা সেট আছে সব ওই উপাদানগুলো, ওই সেটের সবগুলো উপাদানের মধ্যেই আছে। তাহলে এই সেটগুলোর মধ্যে সম্পর্ক কি, এই সেটগুলোকে কি বলে, আমরা এটা নিয়ে এখন একটু আলোচনা করি। একটা সেট এ সমান এ বি সি, সেট বি সমান 2 3 4, একটা সেট আছে সি সমান 1 5। এখানে তিনটা সেট আছে, তিনটা সেটে তিন রকম উপাদান আছে। আর একটা সেট আছে ইউ সমান 1 2 3 4 5 এ বি সি। তাহলে এখানে তিনটা সেট আছে, এই সেটের মধ্যে একটা তিনটা উপাদান, এই সেটের মধ্যে তিনটা উপাদান, এই সেটের মধ্যে দুইটা উপাদান। এই তিনটা উপাদান এ বি সি ইউ এর ভিতরে আছে। আবার বি কত 2 3 4, 2 3 4 এটা বি এর মধ্যে আছে। সির মধ্যে আছে 1 5, 1 5 ও ইউ এর মধ্যে আছে। এখন এ বি সি এর সবগুলো উপাদান ইউ এর মধ্যে আছে। তাহলে এই সেটটাকে কি সেট বলা যায়? ইউ সেটটাকে আমরা সার্বিক সেট বলবো। এই সেটটাকে কি সেট? সার্বিক সেট। সার্বিক সেটটা কি জিনিস? যদি কোনো কতগুলো সেটের সকল উপাদান সংখ্যা, ভালো করে মনে রাখো, যদি কতগুলো সেটের, কতগুলো মানে এক বা একাধিক সেটের সকল উপাদান সংখ্যা অপর একটি সেটের উপাদান সংখ্যার সমান হয় বা একই হয় বা কোনো একটা সেটের মধ্যে থাকে, যদি, বা সেটটা উল্টোভাবে বলতে পারি, যদি কোনো একটি সেটের উপাদান সংখ্যা দ্বারা কতগুলো সেট গঠন করা হয়, তাহলে ওই সেটগুলোকে
ওই সেটের উপসেট বলে। বা উল্টা পাশে যদি কতগুলো সেটের উপাদান সংখ্যা দ্বারা উপরে একটি সেট গঠন করা হয় তাহলে ওই সেটটাকে বলা হয় সার্বিক সেট। তাহলে ওই সেটটাকে বলা হয় সার্বিক সেট। তাহলে তার মানে যে সেটটার মধ্যে সবগুলো উপাদান থাকবে সেই সেটটার নাম হবে সার্বিক সেট। সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আর যে সেটগুলো দ্বারা গঠিত হবে সেই সেটগুলোকে বলা হবে উপসেট। সেই সেটগুলোকে বলা হবে উপসেট। তাহলে এ এর উপাদান সংখ্যা এর মধ্যে আছে তাহলে এটা হবে ইউ এর উপসেট। বি এর উপাদান সংখ্যা এর মধ্যে আছে তাহলে বিটা হবে ইউ এর উপসেট। সি এর উপাদান সংখ্যা এর ভিতরে আছে সি হবে এর ইউ এর উপসেট। আমরা একটু আগেই উপাদান সংখ্যা লেখা শিখছি তাহলে এখানে উপসেট লেখা শিখবো। উপসেটকে প্রকাশ করা হয় এই চিহ্নের মাধ্যমে। উপসেটকে প্রকাশ করা হয় এই চিহ্নের মাধ্যমে। এই চিহ্নটার নাম হচ্ছে উপসেট বা ইংলিশে বলা হয় সাবসেট। উপসেট বা সাবসেট সির মতো করে একটু ছোট। বইয়ের মধ্যে দেখবা যে দেয়া আছে। তাহলে কিভাবে প্রকাশ করব? যেটা উপসেট হবে সেটাকে আগে লিখবো। যেমন ওখানে উপাদান সংখ্যা যেটা উপাদান সেটাকে আগে লিখছি আর যেটা সেটের নাম সেটা পরে লিখছি। তাহলে এখানে কোনটা উপসেট? সি। বা বিটা হচ্ছে উপসেট। কার উপসেট? ইউ। তাহলে বি সাবসেট ইউ। এখন যদি বি এর উপাদান সবগুলো উপাদান সংখ্যা ইউ এর উপাদান সবগুলো সংখ্যা সমান হয় তাহলে এখানে আমরা নিচে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। এখানে একটা টান দেওয়া মানেই বোঝা যাচ্ছে বি সাবসেট ইকুয়াল ইউ। তার মানে বিটা ইউ এর উপসেটও হতে পারে বা উপসেটের সমানও হতে পারে, ইউ সেটের সমানও হতে পারে। যদি একটা সেটের উপাদান আর একটা সেটের উপাদান সংখ্যা সমান হতে পারে এখানে আমরা লিখে দিই ডি। ডি সেটেরও উপাদান সংখ্যা লিখছি 1 5। সি সেটের উপাদান 1 5, ডি সেটের উপাদান 1 5। তার মানে সি এর উপাদান সংখ্যাও ডি এর মধ্যে আছে, ডি এর উপাদান সংখ্যা সি এর মধ্যে আছে। তাহলে এখানে সি ডি এর উপসেট অথবা ডি সি এর উপসেট। এই ক্ষেত্রে যদি প্রকাশ করা হয় সি সাবসেট ইজ ইকুয়াল টু ডি অথবা ডি সাবসেট ইজ ইকুয়াল টু সি। এভাবে প্রকাশ করা যায়। এই জন্য যদি উপাদান সংখ্যা সমান হয় আমরা এখানে নির্ভরযোগ্যতা একই কারণে ইকুয়াল চিহ্ন দিয়ে দেব। কারণ এখানে যদি উপাদান সংখ্যা সমানও হয় সমান, সমান না হলে আমাদের ওটা কাজ নেই, ওটা কোনো আমাদের সমস্যা নেই। যদি আমরা সমান চিহ্নটা না দিই কোনো কারণে যদি উপাদান সংখ্যা সমান হয় তাহলে আমাদের সেক্ষেত্রে ভুল হবে। আর যদি সমান না হয় আমরা এগুলো সমান চিহ্ন দিও তাহলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমরা সমান চিহ্নটা দিব। তাহলে আমরা সার্বিক সেট উপসেট এগুলো চিনতে পারলাম। পরবর্তীতে আমরা যে কাজটা করব পরবর্তী ক্লাসে আমরা এই যে জিনিসগুলো আলোচনা করলাম এগুলো তোমরা একটু নিজেদের বইটা দেখো। পরবর্তী ক্লাসে আমরা এই সেট সম্পর্কে যে বাস্তবজনক অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের করে দেখাবো। আর অঙ্ক করার আগে আমি বারবার বলছি বেসিকটা দরকার। বেসিক ছাড়া অঙ্ক করানো হয় না। এতক্ষণ যতগুলো কথা বললাম এগুলো অনেকে খারাপও লাগতে পারে, স্যার এতগুলো কথা বলতেছে অঙ্ক করাচ্ছে না। অঙ্ক করার আগে যে জিনিসগুলো করালাম এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই। আমি ভিডিওর প্রথমে বলেছি যে এখন যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা আগের মতো গতানুগতিক পরীক্ষা নাই। এখনকার শিক্ষা ব্যবস্থায় প্রতিদিন পরীক্ষা, প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরীক্ষা, প্রতিদিন ক্লাস, প্রতিদিন পরীক্ষা। ক্লাসে কি শিখলাম এটা নিজে করতে পারতেছি কিনা, নিজে কতটুকু করলাম এটা উপলব্ধি করার নামে হচ্ছে বলে উপলব্ধি করার মাধ্যমটাই হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। তো এইটা চিন্তা করে ঘরে বসে থাকার কোনো চান্স নাই। স্কুলে গেলাম আসলাম কাজ করলাম না ঘুরলাম ফোন চাপলাম, এটা করে কোনো লাভ নাই। শিখতে গেলে ভালো কিছু করতে গেলে
তোমাদের অবশ্যই অবশ্যই পড়াশোনাটা করতে হবে। আর পড়াশোনাটা মানে এই না যে শুধু মুখস্থ করলাম লিখলাম, প্রশ্ন মুখস্থ করলাম লিখলাম, এই না। তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করব না, আমাদের লাইভটা আমরা এখানেই শেষ করব, ক্লাসটা এখানেই শেষ করব। তো তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবা। আর তোমাদের বন্ধুদের জানাও যে এরকম একটা ক্লাস নিচ্ছে, এই ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাস সম্পর্কে জানাও, তোমরা নিজেরা উপকৃত হও, বন্ধু বান্ধবদের উপকৃত করো। সর্বোপরি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হলো, এই জিনিসগুলো তোমরা নিজেরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। এই বলে আজকে ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।